আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমরা গত ক্লাসে সেটের কিছু বেসিক ধারণা নিয়ে কথা বলেছি। আজকে আমরা মূলত ওই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমি গত ক্লাসটা ঠিক যেখানে শেষ করেছি ওখান থেকে শুরু করব। গত ক্লাসটা আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক ওখান থেকে আমি আজকে ক্লাসটা শুরু করব। আমি উপসেটটা দিয়েছিলাম, সর্বশেষ আলোচনার বিষয় ছিল আমার উপসেট। তো উপসেটের আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা অবশ্য আমি বেশি জনের কাছ থেকে পাই না, একজন শুধু পাঠিয়েছ। তো তারপরেও আমি তার ক্লাসটাকে আমি গ্রুপে ডিক্লেয়ার করে নেই, কারণ হলো এখানে কিছু সমস্যা ছিল। কিছু সমস্যা থাকার কারণেই আমি ওই ক্লাসটাও গ্রুপে কিন্তু ডিক্লেয়ার করে নেই। তো চারটে উপাদান থাকলে তার উপসেটটা কি হবে? চারটে উপাদান থাকলে তার উপসেটটা কি হবে? মূলত চারটে উপাদান থাকলে উপসেটটা কি হবে, এটা দিয়েই আমি আজকে ক্লাসটা শুরু করতে চাই। গত ক্লাসের যেটা হোমওয়ার্ক ছিল, আরও একটা হোমওয়ার্ক ছিল, ওইটাও নিয়েও একটু কথা বলো। এই দুটোই ভুল ছিল। জয়ী হোমওয়ার্কটা পাঠিয়েছ, কিন্তু তোমার এখানে কিছু ত্রুটি ছিল, যদিও দ্বিতীয়টাতে ভুল ছিল না, প্রথমটাতে ভুল ছিল না। যেমন আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম A=ABCD, এর উপসেট সমূহ কী কী, এর উপসেট সমূহ কী কী হবে। তো চারটে উপাদান যখন থাকবে, দেখো আমি কৌশলটা শেখাই তোমাদের। এ এর উপসেট সমূহ, এ এর উপসেট সমূহ, প্রত্যেক সেট সেই সেটের একটা উপসেট। সুতরাং চারটে আগে লিখলাম, আগে চারটে লিখলাম, চারটে লেখা হয়ে গেল। এবার তিনটা করে উপাদান লিখব, এবার তিনটা করে লিখব, প্রত্যেকবার একটা করে বাদ দেবো। প্রথমে এ বাদ দিলাম, বাকি তিনটা লিখব। বিসিডি, এরপরে বি বাদ দিলাম, বাকি তিনটা লিখব। এসিডি, এরপর সি বাদ দিয়ে বাকি তিনটা লিখব। এবিডি, এরপর ডি বাদ দিয়ে বাকি তিনটা লিখব। এবিসি। কৌশলটা আমি শেখাচ্ছি, আবারও বলছি। দেখো কৌশলটা হলো, প্রথমে তো চারটে আছে, চারটে লিখবো, এরপর তিনটে করে লিখবো। তিনটে করে লিখবো কিভাবে? প্রথমে এ বাদ দিয়ে বাকি তিনটে লিখছি, এরপর বি বাদ দিয়ে বাকি তিনটে লিখছি, তারপর সি বাদ দিয়ে বাকি তিনটে লিখছি, এরপর ডি বাদ দিয়ে বাকি তিনটে লিখছি। গেল তিনটে করে। এবার দুটো করে এইভাবে লিখবো। লক্ষ্য করো, এ বি, এ সি, এ ডি, এ বি, এ সি, এ ডি। আবার বলছি, দেখো আবারও বলছি, এ বি, এ সি, এ ডি নিলাম। দুটা করে কিন্তু এখনো শেষ হয়নি। এবার বি দিয়ে শুরু করব। এই যে বি সি বিডি, বিসি, তারপরে বিডি, বিসি বিডি, দুটা করে এখনো শেষ হয়নি। এবার সি দিয়ে সিডি, সিডি। সবসময় চারটে যখন থাকবে তখন এইভাবে উপসেট বের করবে, তাহলে কখনোই ভুল হবে না। আমি দুইটা করে উপাদানটা আবার দেখাচ্ছি। দেখো এ বি, এ সি, এ ডি, আবার বি দিয়ে শুরু করলাম, বি সি বিডি, আবার সি দিয়ে করলাম সিডি। ঠিক আছে, দুইটা করে গেল। এবার একটা করে এ বি সি এবং ডি, আর সবশেষে ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট সকল সেটেরই উপসেট। সবশেষে হলো ফাঁকা সেট, ফাঁকা সেট সকল সেট উপসেট। এবার আমি সূত্র শিখাইছিলাম গত ক্লাসে, যে কোন সেটের কয়টা উপসেট থাকবে তার 2 টু দি পাওয়ার n সূত্রের সাহায্যে আমি জানবো।
এখানে উপাদান কয়টা? 4টা। তাহলে এর উপসেট কটা হবে? 2 টু দি পাওয়ার 4 মানে 16টি। তাহলে এর উপসেট হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16টি। 16টি উপসেট হবে। আমি গুণে দেখি 16টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি যে কৌশলে শিখালাম এই কৌশলে সবসময় করবে, তাহলে কখনোই ভুল হবে না। যদি এই কৌশলে করো তাহলে কখনোই ভুল হবে না। না হলে এই 4টে উপাদান থাকলে প্রায় সময় দেখা যায় যে তোমরা পারো না, তোমরা ভুল করো। হ্যাঁ, 4টে উপাদান থাকলে ঠিক এইভাবে করবে। যাক, এখন আমি আসি প্রকৃত উপসেট। উপসেটের চিহ্নটা কি শিখাইছিলাম মনে আছে? এই যে এটা ছিল উপসেটের চিহ্ন, এটা হলো উপসেটের চিহ্ন। এবার প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের চিহ্ন হবে শুধু এইটা। তার মানে শুধু ইকুয়ালটা থাকছে না, চিহ্নটাই বলে দিচ্ছে প্রকৃত উপসেটটা কি। ইকুয়ালটা থাকছে না, তার মানে শুধু এইটা থাকবে না, তার মানে শুধু এইটা থাকবে না। প্রত্যেক সেট সেই সেটের একটি উপসেট, তবে প্রকৃত উপসেট নয়। প্রত্যেক সেট ওই সেটের একটি উপসেট, কিন্তু প্রকৃত উপসেট নয়। কেন নয়? কারণ উপসেটের সংজ্ঞা কি, প্রকৃত উপসেটের সংজ্ঞা কি? উপসেটটা হলো একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যাবে সেগুলো সবগুলোই তার উপসেট। তাহলে একটা সেট মানে ওইভাবে না বলে আমি যদি এভাবে বলি, এ সেট বি সেটের উপসেট হবে যদিও কেবল যদি এ সেটের সবগুলো উপাদান বি সেটের উপাদান হয়। তাহলে এ সেটের সব উপাদান তো এ সেটের উপাদান, তাই এ এর একটি উপসেট, সব সেটই তার একটা উপসেট। কিন্তু প্রকৃত উপসেটের সংজ্ঞা কি? প্রকৃত উপসেটের সংজ্ঞা কি? সেট এ সেট বি এর একটি প্রকৃত উপসেট হবে যদিও কেবল যদি, সেট এ সেট বি এর একটি প্রকৃত উপসেট হবে যদিও কেবল যদি, অত্যন্ত জোর দেওয়া, যদিও কেবল যদি বি সেটে অন্তত একটি উপাদান থাকে যা এ সেটে নাই। অর্থাৎ বি সেটে এ সেটের চাইতে একটা হলেও উপাদান বেশি থাকতে হবে। তাহলে এখানে যে 16টা সেট আছে, এই 16টা সেটের মধ্যে বাকি 15টাই এ এর প্রকৃত উপসেট। কারণ এই বাকি 15টার সবগুলোতেই অন্তত একটা উপাদান কম আছে এ সেটের চাইতে। তাহলে এরা সবাই এ এর প্রকৃত উপসেট, কিন্তু এ এর প্রকৃত উপসেট নয়। তার মানে শুধু একটা বাদে বাকি সবগুলোই প্রকৃত উপসেট। এখন নৈমিত্তিক কোশ্চেন থাকে এইভাবে যে ধরো এরকম থাকলো এ ইকুয়াল 1 2 3 4 5, বলা হলো এই সেটের কতটি উপসেট থাকবে? কোশ্চেন থাকে এই সেটের কয়টি উপসেট থাকবে? তাহলে উত্তরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32টি। আবার কোশ্চেন করলো এ ইকুয়াল 1 2 3 4 5, এই সেটের প্রকৃত উপসেট কতটি? তাহলে উত্তরটা হলো -1 31টি। কারণ উপসেট যা আসবে প্রকৃত উপসেট তার চেয়ে এক কম। প্রশ্ন থাকলো কোন সেটের উপাদান যদি n হয় তবে তার প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তবে তার প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? কোন সেটের উপাদান n হলে তার উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, সুতরাং তার প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n থেকে এক কম, তার চেয়ে একটা কম। কোন সেটের উপাদান যদি n হয় তার উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, সুতরাং তার প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, তার চেয়ে একটা কম। আশা করি উপসেট এবং প্রকৃত উপসেট প্রসঙ্গটা তোমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, উপসেট এবং প্রকৃত উপসেট প্রসঙ্গটা ক্লিয়ার হলো। আচ্ছা, এখন এরপরে আমি যাচ্ছি হলো, এরপরে যাব ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কি? যার বাংলাটা হলো সার্বিক সেট। মনে করো এ একটা সেট, এর উপাদান 1 2 3, বি একটা সেট, এর উপাদান 2 3 4, সি একটা সেট, এর উপাদান 4 5 7 ইত্যাদি ধরে নাও। এখন এমন একটা সেট যদি ইউ হয় যে এর মধ্যে
এই সেটগুলোতে যতগুলো উপাদান আছে তার সবগুলোই বিদ্যমান থাকবে। এই সেটে এখানে যতগুলো সেট আছে সবগুলো উপাদানই ইউ এর মধ্যে যদি বিদ্যমান থাকে তাহলে ইউটা হচ্ছে এই সেটগুলোর পরিপ্রেক্ষিতে একটা সার্বিক সেট। আসলে ইউটা হচ্ছে ওই সেট যার মধ্যে বাকি সবগুলো সেট বিদ্যমান। ইউনিভার্সাল মানেই সার্বিক, সবকিছু নিয়ে যে সেট, সবকিছু নিয়ে যে সেট সেটা হচ্ছে সার্বিক সেট। তাহলে সবগুলো উপাদান যার মধ্যে থাকবে সেটা হচ্ছে সার্বিক সেট। আমি এখানে এই তিনটে সেটের পরিপ্রেক্ষিতে ইউটাকে একটা সার্বিক সেট বলতে পারি, ইউটাকে একটা সার্বিক সেট বলতে পারি। তাহলে ইউটা হলো সার্বিক সেট, মানে যে সেটের মধ্যে সকল উপাদান বিদ্যমান থাকবে। এবার আসো ইউনিভার্সাল সেট, এটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। এবার আসো পূরক সেট। পূরক সেট, পূরক সেট, পূরক সেটটা কি? কমপ্লিমেন্ট। কোন সেটের কমপ্লিমেন্টটা কি? হ্যাঁ, পূরক সেটটা কি? যদি সার্বিক সেট থেকে কোন সেটকে বাদ দেওয়া হয় তবে সেই সেটের পূরক সেট পাওয়া যায়। সার্বিক সেট ইউ, এখান থেকে যদি আমি এ সেটকে বাদ দিই তাহলে এ সেটের পূরক সেট পাবো। এর উপর ছোট্ট করে সি লিখবো, এ কমপ্লিমেন্ট সার্বিক সেট। অথবা এটাকে আমরা এভাবেও লিখি, এ এর উপর প্রাইম দেব, এ প্রাইম, এটাও পূরকের চিহ্ন। দুটাই লিখতে পারো তুমি, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। সার্বিক সেট থেকে যদি কোনো সেটকে মাইনাস করা হয় তবে তবে সেই সেটটাকেই, মানে সার্বিক সেট থেকে কোনো সেটকে মাইনাস করলে সেই সেটের পূরক সেট পাওয়া যায়। যদি আমি ইউ থেকে বি কে মাইনাস করি তাহলে বি এর পূরক সেট পাবো। যদি আমি ইউ থেকে সি কে মাইনাস করি তাহলে সি এর পূরক সেট পাবো। এখন মাইনাসটা কি? সেটের মাইনাস কিভাবে করব? বিয়োগ বা মাইনাস বা বাদ, এটাকে বাদ বলা হয় বা মাইনাস বলা হয়। সেটের মাইনাসটা কি, বাদটা কি? ধরো এ মাইনাস বি, এটাকে আমরা এভাবেও লিখবো, এইভাবে এ বাদ বি, এটাকে বাদ, এটাকে কিন্তু বাদ বলা হয়, বায়কার দা বাদ। তোমরা অধিকাংশ সময় এখানে যে ভুলটা করো দেখা যায় এইভাবে লিখতেছ, এইভাবে লিখতেছ। এইভাবে রাখো, এটা কি বাদ হলো, এটা কি বাদ হলো না এটা অবলিক হলো? তোমরা বাদ এবং অবলিক এই দুটোকে গুলায় ফেলো, দুটোকে গুলায় ফেলো। এখন এ বাদ বি সমান কি? এ বাদ বি সমান, এটা হলো 1 2 3 বাদ বিটা হলো 2 3 4, 2 3 4। তাহলে বাদ মানে এই সেটে, পরের সেটে যা আছে তার সব কিছু এখান থেকে বাদ দেবে। পরের সেটে যা কিছু আছে তার সব কিছু এখান থেকে বাদ দেবে, সবগুলো উপাদান এখান থেকে বাদ দেবে। এখন এখানে কি আছে? 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বাদ গেল। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 বাদ গেল। এবার কি থাকলো? তাহলে বাদ দেওয়ার পর যা থাকবে, প্রথম সেটে যা থাকবে সেটাই কিন্তু মাইনাস। তাহলে বাদ দেওয়ার পর প্রথম সেটে থাকলো 1। এখানে সব সময় যে ভুলটা তোমরা করবে দেখা যাবে এটা লিখতেছ 1 4, এটা লিখতেছ 1 4, এটা কিন্তু ভুল, এটা অবশ্যই ভুল। কেন ভুল? কারণ আমি তো এটাকে বাদ দিচ্ছি, এখানে যা আছে তার সবকিছু বাদ, যেটা আছে সেটা বাদ, যেটা নাই ওটা তো আগেই বাদ, যেটা আছে সেটা বাদ, যেটা নাই ওটা তো আরো আগেই বাদ। সুতরাং 4টা এখানে আসার কোনো প্রশ্নই আসতে পারে না, 4টা এখানে আসার কোনো প্রশ্নই আসতে পারে না। আসলে সেটের ইন্টারসেকশন মানে সেদ আর বাদ এই দুটো তোমাদের সবসময়ের জন্যই প্যাচ লাগায় দেয়, সবসময়ের জন্য প্যাচ লাগায় দেয়। সেদ ইন্টারসেকশন আর হলো এই বাদ, সেদ, এটাকে সেদ বলা হয়, ইন্টারসেকশনটাকে সেদ বলা হয়। আমি এই প্রসঙ্গে এখানে আমি সেটটা নিয়ে একটু কথা বলে নিই, তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার করতে পারবো। সেটের কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটার মধ্যে এই ধরনের একটা চিহ্ন, এটাকে বলা হয় ইন্টারসেকশন। এই চিহ্নটাকে বলা হয়
ইন্টারসেকশন বা এটাকে বাংলায় বললে হচ্ছে ছেদ, বাংলায় বলে ছেদ, এই ধরনের চিহ্ন। এই যে ক্যাপের মতো, এটা ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ, এ ক্যাপ বি বা এ ইন্টারসেকশন বি, এ ছেদ বি। এটার সাথে তোমাদের এই যে মাইনাসটা, বাদটা সবসময় প্যাচ লাগে, গুলাই ফেলো তোমরা। এই ইন্টারসেকশন বিটা কি? 1 2 3 ইন্টারসেকশন 2 3 4। ইন্টারসেকশনটা হচ্ছে কমন, এই দুইয়ের মধ্যে যা কমন আছে সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এদের মধ্যে কমন হচ্ছে 2 3, এদের মধ্যে কমন হচ্ছে 2 3। কারণ এটার সাথে এটাকে তোমরা সবসময় গোলাও। কেন গোলাও? এখানে বাদ দেওয়ার পর, কমনটা বাদ দেওয়ার পর, কমন আনকমন যা আছে দুটা মিলে সবগুলো এখানে লিখে দাও। এটা না, বাদ মানে পরের সেটে যা আছে তার সবকিছু বাদ, তার কোনো কিছু থাকবে না এখানে। যেটা কমন আছে সেটা বাদ, যেটা কমন নাই সেটা আরো আগেই বাদ। সুতরাং এখান থেকে 2 বাদ গেল, 3 বাদ গেল, 4 নাই, ওটা তো আগেই বাদ যাবে, বাকি থাকবে শুধু 1। এই হলো এ বাদ বি, ঠিক আছে? এই হলো এ ইন্টারসেকশন বি। এবার ইন্টারসেকশনের বিপরীত কথাটা হচ্ছে ইউনিয়ন। ইন্টারসেকশনের বিপরীত কথাটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ। ঠিক এটা হলো ক্যাপের মতো না? আর এই ধরনের যদি চিহ্ন হয়, এটা কিন্তু ইউ না, এটা ইউ না, কিন্তু ক্যাপিটাল ইউ না, এটা হলো কাপের মতো, এটা কাপ, এটা কাপের মতো। তাহলে এ ইউনিয়ন, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন, ইউএনআইওএন, ইউনিয়ন বা সংযোগ। বাংলায় হলো সংযোগ, এটাকে বাংলায় বলা হচ্ছে সংযোগ। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ সংযোগ বি, ঠিক আছে? এই সংযোগ বি। তাহলে এই ইউনিয়ন বিটা কি হবে? ইউনিয়ন বিটা হচ্ছে 1 2 3 ইউনিয়ন, ইউনিয়ন হলো 2 3 4, 2 3 4। ইউনিয়নটা হচ্ছে এদের মধ্যে কমন আনকমন যা আছে সবগুলো, দুটো সেটের সকল উপাদানের সেটটা হচ্ছে তার ইউনিয়ন। দুটো সেটের সকল উপাদানের সেট হলো তার ইউনিয়ন। তাহলে এদের সকল উপাদান নিলে 1 2 3 4, 1 2 3 4। হয়তো বলবে 2 তো দুইবার আছে, 3 তো দুইবার আছে। না, একটা সেটে একটা উপাদান একবারই লেখা হবে, একটা সেটে একটা উপাদান কখনো দুইবার লেখা হবে না। একটা সেটে একটা উপাদান শুধু একবারই লেখা হবে, একটা সেটে একটা উপাদান কখনো দুইবার লেখা হবে না। এই জন্য 2 দুইবার আছে তো একবার, 3 দুইবার আছে তো একবার, 4 মানে কমন আনকমন সব। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি লসাগু এর সাথে। এটাকে আমরা, তাই বলে আবার এটা ভাবো না যে ইউনিয়ন মানে লসাগু, তা নয়। আমি তুলনা করতে পারি, কারণ লসাগুর ক্ষেত্রে আমরা কি করছি? কমন আনকমন সব। আর ইন্টারসেকশনকে, সেটটাকে আমি তুলনা করতে পারি গসাগু এর সাথে, কারণ গসাগুর ক্ষেত্রে আমরা কি করছি? শুধুমাত্র কমনটা নিছি, এখানেও কিন্তু শুধু কমনটা। তাহলে ইন্টারসেকশনটা হচ্ছে গসাগুর সাথে কম্পেয়ার করতে পারো, ইউনিয়নটাকে লসাগুর সাথে কম্পেয়ার করতে পারো। ইন্টারসেকশন মানে শুধু কমন, আর ইউনিয়ন মানে কমন আনকমন যা আছে সব। আর বাদ হলো আগের সেট থেকে পরের সেটের সকল উপাদান বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো। এখন আমি এখানে আসি। এই যে বলছিলাম যে পূরক সেট, এ কমপ্লিমেন্টস মানে ইউ মাইনাস এ। তাহলে এখানে ইউটা কত? এখানে ইউটা কত? এখানে ইউটা হচ্ছে 1 2 3 4 5 6 7। এটা কত? এটা হলো 1 2 3, 1 2 3। তাহলে 1 2 3 4 5 6 7 থেকে 1 2 3 বাদ দিলে কি থাকতেছে? কি থাকে? 1 2 3 বাদ গেল, থাকলো 4 5 6 7। এই যে এ প্রাইম, এ কমপ্লিমেন্ট সমান আসলো 4 5 6 7। এবার তাহলে বি কমপ্লিমেন্ট সমান কি? ইউ মাইনাস বি সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি। বিটা হচ্ছে 2 3 4, 2 3 4। তাহলে 2 3 4 বাদ গেলে কি থাকলো? 1 থাকলো, 5 থাকলো, 6 থাকলো, 7 থাকলো। এটা গেল বি কমপ্লিমেন্টস, বি প্রাইম। বি প্রাইমটা গেল। এবার তাহলে সি কমপ্লিমেন্টটা কি? সি এর পূরক সেটটা কি হবে?
সি এর পূরক সেটটা হবে ইউ মাইনাস সি। ইউটা হলো 1 2 3 4 5 6 7 5 6 7, আর সিটা যেন কি লিখছিলাম, সিটা মনে হয় লিখছিলাম যে 4 5 7, সম্ভবত 4 5 7 লিখছিলাম। যাই হোক, এই যে 4 5 7 বাদ দিলাম, বাকি থাকলো 1, 4 5 7 বাদ দিলাম, বাকি থাকলো 1 2 3 4 5 7 6। আশা করি সেটের কমপ্লিমেন্টস, তারপরে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, পূরক সেট, সেটের ইউনিয়ন, সেটের ইন্টারসেকশন, সেটের বাদ, এই 5টা জিনিস এখন ক্লিয়ার হয়েছে আশা করছি। যদি না হয়ে থাকে রিপ্লাই দাও, জানাও যে কোনটা এখনো তোমার কাছে ক্লিয়ার না। যদি কোনোটা সমস্যা থাকে সেটা জানাও, আমি সেটা আবার আলোচনা করব। কোনটা সমস্যা থাকলে সেটা জানাতে পারো, সেটা আমি আবার আলোচনা করব। তাহলে আমরা এখন যে জিনিসগুলো আলোচনা করলাম, সার্বিক সেট, সার্বিক সেট, পূরক সেট, সেট সেট, সেটের বাদ, সেটের সংযোগ, ঠিক আছে? ইউনিভার্সাল সেট, কমপ্লিমেন্ট, সেটের কমপ্লিমেন্ট, তারপরে সেটের ইন্টারসেকশন, সেটের ইউনিয়ন এবং সেটের মাইনাস বা বাদ। ওকে, এখন আর কিছু জিনিস বাদ থাকলো, যেমন নিশ্ছেদ সেট কি এবং সেটের ভেন চিত্রটা কি। নিশ্ছেদ সেট কি আর সেটের ভেন চিত্র কি, আমি ওই প্রসঙ্গে একটু পরে যাব, ভেন চিত্র এবং নিশ্ছেদ সেট প্রসঙ্গে। আচ্ছা, নিশ্ছেদটা এখনই আলোচনা করি, ভেন চিত্র প্রসঙ্গটাতে আমি একটু পরে যাচ্ছি, হয়তো আজকের ক্লাসে হবেই না। এখন আমি কিছু অঙ্কের উপর যাব, কারণ আমরা অনেকগুলো মেথড, অনেকগুলো নিয়ম, সেট সম্পর্কে অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করে ফেলেছি ইতিমধ্যেই, কিন্তু এখনো কোনো অঙ্ক করা হয়নি। হ্যাঁ, তো ওই অঙ্কের দিকে যাব। গত ক্লাসের হোমওয়ার্কের একটা সমস্যা আছে, সেটা নিয়েও একটু কথা বলবো। তো দুটো সেটকে আমরা নিশ্চিত সেট তখনই বলবো যখন তাদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না। তাদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট হয়, তখন এ এবং বি কে নিশ্চিত সেট বলা হবে। নিশ্চিত, নিশ্চিত কেন বলা হলো? কারণ এরা পরস্পরকে ছেদ করেনি। ধরো এ একটা সেট, এর উপাদান হচ্ছে 1 2 3, বি একটা সেট, এর উপাদান হচ্ছে 4 5 7, ধরে নাও। তাহলে এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কি কমন কিছু তুমি পাবে? এদের মধ্যে কি কমন কিছু পাবে? কিছুই পাবে না, এদের মধ্যে কিছুই কমন নেই, ফাঁকা সেট। সুতরাং এ এবং বি পরস্পর নিশ্ছেদ সেট। হ্যাঁ, এটাকে যদি আমি ভেন চিত্রে দেখাই, ভেন চিত্রটা এসেই গেল প্রসঙ্গটা, আমি পরে আরো ডিটেলস আলোচনা করব। ধরো এ একটা সেট, বি একটা সেট, মানে ভেন চিত্রটা হচ্ছে সেটের চিত্রিত রূপ। জন ভেন নামক একজন ব্রিটিশ তর্কশাস্ত্রবিদ, এর উদ্ভাবক। তো এ একটা সেট, বি একটা সেট, এর উপাদান আছে হচ্ছে 1 2 3, বি এর উপাদান হলো 4 5 7। তাহলে এদের মধ্যে এরা ছেদ করেনি, কেউ কাউকে ছেদ করেনি, তাই এরা নিশ্ছেদ। তাহলে পরস্পরচ্ছেদী কোনটা? ধরো এ হলো 1 2 3 আর বি হলো 2 4 5, মনে করো। এখন এটাকে যদি আমি ভেন চিত্রের মধ্যে নিই, তাহলে এটা হলো এ, এটা হলো বি। এই যে এ, এটা হলো বি, এর উপাদান হচ্ছে 1 2 3, বি এর উপাদান 1 2 3 আর বি এর উপাদান হচ্ছে 2 4 5। দেখো এদের মধ্যে একটা উপাদান কমন আছে, এই যে এটাই হলো ইন্টারসেকশন দুইয়ের মধ্যে, এটাই হলো ইন্টারসেকশন। ভেনচিত্র প্রসঙ্গটা এসেই গেল অলরেডি। তো এটাই হলো ইন্টারসেকশন দুইটার মধ্যে, আমরা ভেনচিত্রের মাধ্যমে সেট দুটোকে দেখালাম। এটা হলো ইন্টারসেকশন কমন দুইয়ের মধ্যে, এরা কিন্তু আর নিশ্ছেদ না, এরা হচ্ছে পরস্পরচ্ছেদী। এরা হচ্ছে পরস্পরচ্ছেদী আর এরা হচ্ছে নিশ্ছেদ, কারণ এদের মধ্যে কোনো কমন এলিমেন্টস নাই, এরা কেউ কাউকে ছেদ করেনি। আমি গত ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল, ওই হোমওয়ার্ক প্রসঙ্গটা শেষ করে আমি বইয়ের 2-4টা অঙ্কতে যাব, তারপরে আজকে ক্লাস শেষ করব। গত ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে a ইকুয়াল x বিলংস টু n such that x স্কয়ার লেস দ্যান 10। খেয়াল আছে কিনা তোমাদের?
জুই হোমওয়ার্ক দেখাইছে, কিন্তু জুয়ের অঙ্কটা ঠিক হয়নি, ভুল গেছে। এখানে এন বলতে কি বুঝি আমরা? ন্যাচারাল নাম্বার। গত ক্লাসে যদি করে থাকো তাহলে অবশ্যই তুমি জানো এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এনটা কি? 1 2 3 4 আপ টু ইনফিনিটি। এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 আপ টু ইনফিনিটি। হ্যাঁ, তো এখন যদি এক্স ইকুয়াল যদি 1 হয়, এক্স ইকুয়াল যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত? 1 স্কোয়ার ইকুয়াল 1। 1 অবশ্যই 10 এর চাইতে ছোট। 1টা 10 এর চাইতে ছোট, তার মানে এখানে যে কন্ডিশন দেওয়া হয়েছে এই কন্ডিশন স্যাটিসফাইড, কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই আমি বলতে পারি 1 হচ্ছে এর একটা সদস্য। 1 বিলংস টু এ। 1 তাহলে এর একটা সদস্য, 1 বিলংস টু এ। এক্স ইকুয়াল যদি 2 হয়, এক্স স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার ইকুয়াল 4, 4 10 এর চেয়ে ছোট, তাহলে আমার কন্ডিশনকে স্যাটিসফাই করছে, এখানে কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে 2 বিলংস টু এ। 2 তাহলে এ সেটের একটি সদস্য। এক্স ইকুয়াল যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল 9, 9 লেস দ্যান 10, 9 লেস দ্যান 10। এবারও কন্ডিশন স্যাটিসফাইড, কারণ এক্স এর বর্গ 10 এর চেয়ে ছোট হইতে হবে, 9 10 এর চেয়ে ছোট। সুতরাং 3 বিলংস টু এ, 3ও এ সেটের উপাদান। এক্স ইকুয়াল যদি 4 হয়, এক্স ইকুয়াল যদি 4 হয়, এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার ইকুয়াল 16। এবার কি আর গ্রেটার দ্যান লেস দ্যান 10 আছে না? গ্রেটার দ্যান 10 হয়ে গেছে। 16 কি 10 এর চেয়ে ছোট না 10 এর চেয়ে বড়? 16 অবশ্যই 10 এর চাইতে বড়। তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ আমার শর্তে বলা হয়েছে এক্স এর বর্গ 10 এর চেয়ে ছোট হতে হবে। এখানে এক্স এর বর্গ 10 এর চেয়ে বড় হয়ে গেছে, ছোট নাই। তার মানে কন্ডিশন ফেইল, কন্ডিশনটা স্যাটিসফাইড না, কন্ডিশনটা সিদ্ধ করে নাই। হ্যাঁ, সুতরাং 4 নট বিলংস টু এ। এরপরে কি আর দেখার আমার দরকার আছে? 4 এর জন্যই যেহেতু হলো না, 5 এর জন্য তো আরো হবে না, 6 এর জন্য আরো হবে না, অর্থাৎ এরপরে আর কোনো মানের জন্যই হবে না। আর কোনো সদস্য এ সেটের উপাদান নেই। অতএব এ সমান হলো 1 2 3। আমি যে আলোচনাগুলো করেছি গত ক্লাস এবং আজকের ক্লাস, আমার আলোচনাগুলো যদি তুমি বুঝে থাকো, এখন বইতে তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে তার 90% অঙ্ক তুমি এখন নিজেই করে ফেলতে পারবে। এই 90% অঙ্কই তুমি এখন করে ফেলতে পারবে যদি আমার আলোচনাটা তুমি বুঝে থাকো। ঠিক আছে? আচ্ছা, উচ্চারণটা হচ্ছে বাদ, বয়াকার দ, বাদ। হ্যাঁ, মাইনাস অথবা বাদ। আমরা এ মাইনাস বি অথবা এ বাদ বি বলবো। এটাকে আমরা একটা সেট থেকে যদি একটা সেটকে মাইনাস করি, তাহলে এ মাইনাস বি অথবা এ বাদ বি। বাংলায় যদি লিখি বয়াকার আর দ, বাদ, এ বাদ বি। ঠিক আছে? অথবা এ মাইনাস বি, দুটো একই জিনিস। আমি মাইনাস দিয়েও লিখতে পারি, বাদের চিহ্ন দিয়েও লিখতে পারি, দুটোই লিখতে পারি। এখন আমরা বই থেকে কিছু অঙ্ক দেখব। বইয়ের কিছু অঙ্ক মোটামুটি সেটের উপর যত রকমের আলোচনা ছিল প্রায় সব আলোচনায় শেষ আমার জানা মতো। এরপরেও যদি কিছু বাদ থাকে সেটা অঙ্ক করার সময় সে প্রসঙ্গ যখন চলে আসবে আমি আলোচনা করব। এখন তোমরা বইটা খোলো, এবং 1 থেকে 11 পর্যন্ত এখানে তো নৈবিত্তিক দেখছি। তো নৈবিত্তিকগুলো নিয়ে একটু কথা বলে নিই। যেমন 1 নম্বর, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি কয়টি শিখছো? প্রধানত 2টি শিখছো, তাই না? প্রথম দিনে আলোচনা ছিল নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। তাহলে এখানে উত্তরটা হচ্ছে গ নাম্বার, কারণ গ নাম্বার ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। তারপরে 3 নম্বর, একটা সেট দেখানো হয়েছে যার এলিমেন্টস হচ্ছে 0। সেটের উপাদান সংখ্যা কয়টি? তাহলে এখানে উপাদান সংখ্যা 1টি, কারণ একটাই উপাদান, সেটা হচ্ছে 0। তুমি আবার মনে করো না যে এর মধ্যে 0 আছে তাই এর কোনো উপাদান নাই, 0টি না, এই 0টাই একটা উপাদান। কারণ ফাঁকা সেট কি? ফাঁকা সেট হলো যার কোনো উপাদানই নাই, সেটা হলো ফাঁকা সেট। এটা কিন্তু ফাঁকা সেট নয়, এটা একটা সেট যার উপাদান হচ্ছে 0। তাহলে এর উপাদান সংখ্যা 0টি না, এর উপাদান সংখ্যা হচ্ছে 1টি, আর সেই উপাদানটা হলো 0। 4 নম্বর, s equal x such that x জোড় সংখ্যা এবং x is greater than equal 1 less equal 7।
তার মানে 1 থেকে 7 পর্যন্ত সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক? তাহলে 1 থেকে 7-এর মধ্যে জোড় সংখ্যা আছে হলো 2, 4, 6, তাহলে খ নাম্বারটা সঠিক। 1 থেকে 7-এর মধ্যে জোড় সংখ্যা আছে 2, 4, 6, তাহলে খ নাম্বারটা সঠিক। ঠিক আছে, এইভাবে নৈবেদিকগুলো প্র্যাকটিস করবে। কোনোটা সমস্যা থাকলে সেটা নেক্সট ক্লাসে আমাকে আগেই জানায় রাখবে, আমি সেটা আলোচনা করব। এখন চলে যাও 12 নম্বর অঙ্কে। দেখো এ বি সি তিনটা সেট দেওয়া আছে, এখানে নির্ণয় করতে বলা হয়েছে 12 নাম্বার দেওয়া আছে এ সমান 1, 2, 3, বি সমান 2a, সি সমান এ বি। এখন নিচের সেটগুলো নির্ণয় করো। ক নাম্বার এ ইউনিয়ন বি, ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি। আগে সেটগুলো লিখে নেবে 1, 2, 3 ইউনিয়ন বি, বিটা হচ্ছে 2a। তাহলে ইউনিয়ন মানে কি? সকল উপাদান কমন আনকমন যা আছে, তাহলে 1, 2, 3a, এটা হলো ইউনিয়ন, এ ইউনিয়ন বি। এরপরে খতে বলছে বি ইন্টারসেকশন সি, তাহলে বিটা হলো 2a, ইন্টারসেকশন সিটা হলো এ বি। ইন্টারসেকশনটা হচ্ছে কমন, গসাগু, তার মানে এদের মধ্যে শুধু এ কমন, তাহলে এ। এরপরে গ নম্বরে বললো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই জায়গায় এসে তোমরা একটা ভুল করো। সেই ভুলটা কি? সেটগুলো একই সাথে লেখো, কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটটা দাও না। ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা ভুল, ফার্স্ট ব্র্যাকেট না দিলেই কিন্তু অঙ্কটা ভুল। সুতরাং এরকম ক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দেব যে প্রথমে আগে এই অংশটা আগে বের করে নাও, আগে বি ইউনিয়ন সিটা আগে বের করে নাও। বি ইউনিয়ন সি, বি কত? বি হলো 2a, ইউনিয়ন সি কত? সি হলো এ বি, তাহলে এটা আসছে 2ab। এখন তুমি এ ইন্টারসেকশন, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তা বের করো। এর মানটা কত? এর মানটা হচ্ছে 1, 2, 3। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত? 2ab। এদের মধ্যে কমন কি থাকলো? শুধুমাত্র 2। এদের মধ্যে কমন থাকলো শুধুমাত্র 2। এই একটা আনসার, এই একটা আনসার। আমি ক থেকে না, এটাই আনসার না, আমি ক থেকে গ পর্যন্ত করলাম। যদি এই তিনটে অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকে, যদি এই তিনটে অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকে সেটা বলো। আর এখন তোমরা উমর নম্বর অঙ্কটা করে দেখাও। আনসারটা কি হবে কমেন্ট বক্সে লেখো। আনসারটা কি হবে কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট যদি নাও দিতে পারো, শুধু উপাদানগুলো কি হবে সেটা লিখলেই চলবে। আমি 1 মিনিট পর শুরু করব, তোমাদের 1 মিনিট পর আমি শুরু করব। তোমরা আগে অঙ্কটা করো, 12 উমর নম্বর অঙ্কটা করো। 12 উমর নম্বর অঙ্কটা তোমরা করো। আমি তোমাদের 1 মিনিট পর শুরু করবো। এবং 12 নম্বরে ক খ গ অলরেডি হয়ে গেল, শুধু ঘ নম্বরটা বাদ থাকলো। আমি 13 নম্বরে যেগুলো আছে এগুলো হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। 13 নম্বরে যেগুলো আছে এগুলো হোমওয়ার্ক থাকছে আজকের জন্য, ঠিক আছে? আর 12 উমো করে আজকে ক্লাস আমি শেষ করব। 12 উমো নম্বর অঙ্কটা করার সাথে সাথে আজকে ক্লাস আমি শেষ করব। 13 নম্বরটা হোমওয়ার্ক থাকছে। আমি যে নিয়মগুলো আলোচনা করেছি, যদি নিয়মগুলো ভালো করে দেখো, ভালো করে বোঝো, হ্যাঁ, তাহলেই তুমি অঙ্কগুলো, অনুশীলনী অঙ্কগুলো তুমি এমনিতেই পারবে। অঙ্কগুলো করার সময় সব সময় পুরো প্রক্রিয়াগুলো মেনটেন্স করে করবে। যেমন দেওয়া আছে এগুলো লেখো না, এগুলো লিখবে। হ্যাঁ, এগুলোও লিখবে। দেওয়া আছে এ সমান, যদিও আসলে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল কোশ্চেন আসে না, তারপরেও আমাদেরকে সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। তারপরে যা হয় সেটা পরের কথা। শেখার সময় পুরোটাই শেখো। আর এখানে সেটটাতে যদি দুর্বল হও, 9, 10-এ যাও কিন্তু তুমি দুর্বল থাকবে। কারণ 9, 10-এ দ্বিতীয় অধ্যায়টাই সেট, হ্যাঁ, হায়ার ম্যাথের প্রথম অধ্যায়টাই সেট। সুতরাং এখানে দুর্বল থাকলে কিন্তু সমস্যা আছে। এখানে দুর্বল থাকা যাবে না, সেটটা ভালো করে শিখতে হবে। তো এখানে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। 12 হলো উমো নাম্বারটা।
এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমি কি বলছি, আগে আমরা এই অংশগুলো আগে বের করে নেব, হয়ে গেছে 2a না? আচ্ছা দেখি, ঠিক আছে আমি করছি, দেখি কত আসে। অনেকেই করে ফেলছে ইতিমধ্যেই, গুড, ভেরি গুড। এবার আমি একটু করে আমার সাথে মিলাও। অতএব এ ইন্টারসেকশন বি সমান, এটা হচ্ছে 1 2 3 ইন্টারসেকশন 2a, ইন্টারসেকশন 2a। তাহলে এদের মধ্যে কমন আসছে কি? শুধুমাত্র 2। এদের মধ্যে কমন আসছে শুধুমাত্র 2। আচ্ছা, তারপরে বি ইন্টারসেকশন সি তা বের করো। বিটা হলো 2a ইন্টারসেকশন সি হলো এ বি। এদের মধ্যে কমন শুধুমাত্র এ, এদের মধ্যে কমন আসলো শুধুমাত্র এ। এখন আমরা বের করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, এ ইন্টারসেকশন বি এর মান হলো 2, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হলো এ। এই দুটোর ইউনিয়ন করলে আসছে 2a। গুড, ভেরি গুড। তার মানে তোমরা পেরেছো। আশা করি আজকের আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি একান্তই কারো কোনো কিছু না বোঝার থাকে সেটা অবশ্যই নেক্সট ক্লাসে জানাবে। তোমরা গ্রুপে সেটা জানিয়ে রাখবে। যারা এখনো গ্রুপের সদস্য না তাদের সুবিধার্থে আমি আবারও বলছি যে আমি তোমাদের হোমওয়ার্কগুলো, যে গ্রুপ থেকে আমি তোমাদের হোমওয়ার্কগুলো দেখব, সেটা হচ্ছে MAGUHSC। এটা আমি শুধু উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের জন্য এই গ্রুপটা খুলেছি। তোমরা এই গ্রুপের মেম্বার হইতে পারো, চাইলেই এখানে যে কেউ সদস্য হতে পারো। এখানে রিকোয়েস্ট পাঠালে আমি সেটা অ্যাকসেপ্ট করব। তোমরা হোমওয়ার্কগুলো এই গ্রুপে পাঠিয়ে দেবে। যাদের হোমওয়ার্কগুলো ঠিক থাকবে আমি সেই হোমওয়ার্কটা গ্রুপে ডিক্লেয়ার করবো। সেটা দেখে তুমি তোমার হোমওয়ার্কটা নিশ্চিত হতে পারবে তোমার হোমওয়ার্কের ব্যাপারে, যে তোমার হোমওয়ার্কটা ঠিক আছে কিনা। সবারটাই গ্রুপে ডিক্লেয়ার করবো এমনটা নয়, যেটা একদম নির্ভুল থাকবে সেটা ডিক্লেয়ার করবো। আবার তোমরা অনেক সময় দেখা যায় 2 বার 3 বার পাঠাও। 2 বার 3 বার পাঠানোর প্রয়োজন নেই, কারণ তোমার মোবাইলে যদি সেন্ড লেখা আসে তার মানে গ্রুপে ওটা চলে আসছে। হয়তো বলবে যে গ্রুপে তো ওটা শো করছে না, ওটা শো করবে না। সেটিংটা ওইভাবেই দেওয়া আসছে যে অন্য কেউ দেখতে পারবে না, শুধু অ্যাডমিন ছাড়া গ্রুপে কোনো কিছু সরাসরি পোস্ট করার এখতিয়ার কাউকেই দেওয়া হয়নি, শুধু অ্যাডমিন এটা পারবে। সুতরাং আমি শুধু ওটা পারবো, তোমরা কেউ গ্রুপে সরাসরি কোনো কিছু পোস্ট করতে পারবে না। এই জন্যই সেটিংটা ওইভাবে আছে। তুমি পোস্ট করছো মানে ওটা গ্রুপে চলে আসছে। আমি ওটা দেখবো, দেখে আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা সঠিক, তখন সেটা আমি গ্রুপে পোস্ট করবো, না হলে ওটা ডিক্লাইন করে দেবো। আর অ্যাপ্রুভ করলে গ্রুপে ওটা ঢুকে পড়বে অলরেডি। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।